নানা দাবিতে আজও ঢাকা সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, লং মার্চ। একটা শিক্ষা পদ্ধতি সর্বশেষ ধাপ হচ্ছে মূল্যায়ন পদ্ধতি। আগে আমরা যদি শিক্ষা পদ্ধতিটা ঠিক না করে যদি মূল্যায়ন পদ্ধতি আমি কিভাবে ঠিক করবো? আমাদের একটাই দাবি, তাকে পদত্যাগ, আর কিছুই নাই এই জায়গায়। দুর্যোগে অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার সুযোগ পাবে জানালেন শিক্ষামন্ত্রী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। নামছে বন্যার পানি, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র, অনিশ্চয়তায় লাখো মানুষ। একটা মাটি করো হারা নাই, সব পড়ে গেছে। মাছের প্রজেক্ট দেখেন, কিচ্ছু নেই। এখানে তো ফরে যাচ্ছে, এখন ঝুঁকিপূর্ণ, মানুষ থাকতে পারতেছে না। দেখা দিচ্ছে পানিবাহিত আর চর্মরোগের শঙ্কা। মুক্তিযুদ্ধের চেতনার নামে গণতন্ত্র হরণ করা যাবে না বললেন প্রধানমন্ত্রী। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করবে সরকার। জুলাই হত্যায় জড়িতদের বিচার হবে বললেন চিফ প্রসিকিউটর। এই অপরাধের সাথে যারা জড়িত ছিল আমরা তাদেরকে শনাক্তের চেষ্টা করছি এবং তাদেরকে আমরা বিচারের আওতায় ইনশাল্লাহ নিয়ে আসবো। দেশে ফিরলেই শেখ হাসিনার রায় কার্যকর, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই, তাকে প্রথমেই গ্রেফতার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। অবরোধ, হামলার হুমকিতে মার্কিন ইরান সংঘাতে নতুন মোড়, যুক্তরাষ্ট্র শর্ত মানলে আলোচনায় বসতে প্রস্তুত তেহরান। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক, দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার পরীক্ষা শেষে দুপুর থেকেই বিভিন্ন সড়ক অবরোধ করেন তারা। আর তাদের অবস্থানের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 2টা। পরীক্ষা শেষ করেই রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। মুহূর্তের মধ্যেই বন্ধ করে দেয়া হয় রাস্তা, ফলে স্থবির হয়ে পড়ে ঢাকা ময়মনসিংহ রোডের যান চলাচল। ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড অনেক কষ্ট পরীক্ষা দিচ্ছে, চট্টগ্রাম বোর্ড পরীক্ষা দেয়নি। 19 শিক্ষার্থী অ্যাবসেন্ট ছিল। শিক্ষামন্ত্রী মিলন যেভাবে আমাদেরকে ফার্মের মুরগির সঙ্গে তুলনা করছে, এইরকম দৃশ্যটা উনি কিভাবে দেখিয়েছেন। উত্তরার আন্দোলনের রেশ না কাটতে কাটতেই দুপুর 2:30টার দিকে উত্তাল হয়ে ওঠে সায়েন্স ল্যাব মোড়। সেখানে প্রায় 20 মিনিট অবস্থানের পর রোড মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়ে সামনের দিকে এগোতে থাকে আন্দোলনকারীরা। ক্ষতিটা তো আমাদের হয়েছে, এখন উনি দুঃখ প্রকাশ করে তো কোনো লাভ হয়নি। মানে যে ভাষাটা ইউজ করছিল ওই ক্ষেত্রে উনি দুঃখ প্রকাশ করছে। এছাড়া আমাদের যে ভোগান্তি হয়েছে এর ভিতর দিয়ে উনি কোনো কথাই বলেনি, মন্তব্যই বলেনি। আমরা চাই উনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করুক, তবে এতে যেন শিক্ষার্থীদের উপর কোনো চাপ না পড়ে। ঢাকা কলেজ ও দুয়েল চত্বর পার হয়ে শিক্ষা বোর্ডের সামনে সচিবালয়ের প্রবেশ পথে পৌঁছালে পুলিশের শক্ত ব্যারিকেডে আটকা পড়ে মিছিলটি। তবে পিছু না হটে সেখানেই অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। আমাদের গায়ে এখন মাইর লাগবে না, আর 4 দিন আছে আউল হিল, সমস্যা নাই। আমাদের একটাই দাবি, তাকে পদত্যাগ, আর কিছুই নাই এই জায়গায়। দুর্যোগকালীন পরীক্ষা বর্জন এবং সম্মানহানির প্রতিবাদে শিক্ষার্থীদের এই ক্ষোভ এখন সারা দেশে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, শাহবাগে আছেন আমাদের সহকর্মী রাজু মাহমুদ। শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে আরো জানবো তার কাছ থেকে। রাজু, আপনি তো শাহবাগে রয়েছেন, শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভের কি চিত্র দেখছেন এই মুহূর্তে, আর কি দাবি করছেন তারা? দাবির কথা আমরা সকলেই জানি। আসলে তারা পরীক্ষা বাতিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ টোটাল 6টি দফা তারা আসলে এই মুহূর্তে উত্থাপন করছে। সেই 6 দফা দাবি নিয়ে তারা দুপুর থেকে, আজকে আমরা জানি যে সকালে দুপুরের পর আসলে সায়েন্স ল্যাব মোড়ে তারা অবস্থান নেয়। সেখান থেকে তারা সায়েন্স ল্যাব মোড় থেকে সচিবালয় অভিমুখে তারা আসলে লং মার্চ করে। সেখানে মার্চ পাস্ট শেষে তারা সেখান থেকে যখন শাহবাগ মোড় থেকে সচিবালয়ের গেট থেকে তারা আসলে ওখান থেকে ফিরে এসে এখন বর্তমানে তারা আছে শাহবাগ মোড়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে বিশাল বড় একটি অবস্থান নিয়ে তারা পুরো শাহবাগটাকে নিয়ন্ত্রণে নিয়েছে। এখানে যান চলাচল বন্ধ আছে, তবে আমরা দেখতে পেয়েছি অ্যাম্বুলেন্স সহ যেসব জরুরি সেবা দানকারী যানবাহন আছে সেই সব যানবাহনগুলো আসলে তারা ছেড়ে দিচ্ছিল।
এর বাইরে যদি বলি তারা এখানে অবস্থান নিয়ে আছেন, তাদের একটাই দাবি, তারা শিক্ষামন্ত্রী পদত্যাগ চায়। এছাড়া তাদের যে পরীক্ষাগুলো নিয়ে তারা কথা তুলছে সেই কথাগুলো আসলে বলতে চাচ্ছে সেই পরীক্ষাগুলো যাতে পুনরায় নেওয়া হয় এবং যদি পুনরায় নেওয়ার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে যাতে পরীক্ষাগুলোতে তাদেরকে পাস করিয়ে দেওয়া হয়। এছাড়াও প্রশ্নপত্র সহজ করার মতো অনেকগুলো দাবিও তারা উত্থাপন করেছে। সব কিছু মিলে আসলে ছাত্ররা এখন পর্যন্ত শাহবাগে অবস্থান নিয়ে বসে আছে। এই অবস্থান তারা কতক্ষণ চালিয়ে যাবে সেই বিষয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে জানায়নি। রুবা, আমার কাছে শাহবাগ থেকেই ছিল সর্বশেষ। জি রাজু, আপনাকে ধন্যবাদ। ভারী বর্ষণের কারণে যে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা চট্টগ্রাম বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নে পরীক্ষায় অংশ নিতে পারবে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্র প্রশ্নে ভুলের জন্য দায়ীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা। চট্টগ্রাম শহরের 2 নম্বর গেট এলাকা এবং শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এদিকে সাভারে শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরতরা। এছাড়া নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ, যশোর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। আগে আমরা যদি শিক্ষা পদ্ধতিটা ঠিক না করে যদি মূল্যায়ন পদ্ধতি আমি কিভাবে ঠিক করবো? প্রতিটা স্টুডেন্ট সময় পানি নিয়ে দেন এক্সাম হলে গিয়েছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা যে মানটা আমাদের তো পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। সারা দেশে শত শিক্ষার্থী বিক্ষোভ করার পরেও আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কিছু বলা হয় নাই। টানা কয়েকদিনের বন্যার পর চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে পানি কমতে শুরু করলেও পানিবন্দী মানুষের দুর্ভোগ এখনো চরমে। পানি নামার সঙ্গে সঙ্গে গ্রামীণ সড়ক ও বিভিন্ন এলাকায় ভেসে উঠছে ভাঙন ও ক্ষয়ক্ষতির ক্ষতচিহ্ন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারে নরম হয়ে যাওয়া মাটির ঘরগুলো একের পর এক ধসে পড়ছে। বাঁশখালীতে এখনো নিচু এলাকার ঘরবাড়ি, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের অনেক অংশ পানির নিচে। বাঁশখালীর গুণাগড়িতে ধসে পড়া মাটির ঘরের দরজায় দাঁড়িয়ে হা হুতাশ করছে 17 বছর বয়সী মরিয়ম বেগম। বন্যা যেন সব কেড়ে নিয়েছে তাদের, পাচ্ছে না ত্রাণ সামগ্রীও। একই অবস্থা আরো অনেকের। খাল খনন না করা ও সুইচ গেট বন্ধ থাকাকে দুষছেন ক্ষতিগ্রস্তরা। এখানে মাটির ঘর যা আছে আমার মনে হয় একটা মাটি ঘরও হারা নাই, সব পড়ে গেছে। মাছের প্রজেক্ট দেখেন কিচ্ছু নেই, ঘর দেওয়াল তো সবগুলো পড়ে গেছে। এখানে তো পড়ে যাচ্ছে, এখন ঝুঁকিপূর্ণ, মানুষ থাকতে পারতেছে না। ঘরের দুরবস্থা, এখন ঘরের সকট গুলো নিচে থেকে চলে গেছে। ঘর যতগুলো ভিজছে, পানি যতগুলো পাইছে সবগুলো নিচে চলে গেছে। ফুটগুলো নিচে বাইরে গেছে, আরো পর্যন্ত গাড়ি যায়। এদিকে বাঁশখালীতে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা করবে সরকার। কৃষিতে কি ক্ষতি হয়েছে, আমাদের মৎস্য ঘের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতগুলো মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সবগুলোকে সরকার পুনর্বাসনের কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এদিকে বান্দরবানেও একই অবস্থা। পানি নেমে গেলেও ভোগান্তি কমেনি, বরং মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে পানিবাহিত রোগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাজীপুরের কালিয়াকৈর এলাকায় পানি নেমে গেলেও নতুন করে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। রাস্তায় ময়লা আবর্জনা পড়ে থাকায় বিপাকে পড়েছে তারা। আর পানিবাহিত চর্মরোগের শঙ্কায় বাসিন্দারা। এদিকে পৌরসভা থেকে এখনো এসব বর্জ্য নিষ্কাশনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সজীব হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার জলাবদ্ধ এলাকার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। সড়ক জুড়ে কাদা আর জমে আছে প্লাস্টিক বর্জ্য, ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে পানিবাহিত ও চর্মরোগের ঝুঁকি। জলাবদ্ধতার পানি নেমে যাওয়ায় বাড়িঘর, আসবাবপত্র পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন এলাকাবাসী। পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায়
হতাশ তারা। এমন অবস্থায় এমন কেউ নাই যে ক্ষতিগ্রস্ত হয় নাই, প্রত্যেকের বাড়ি বাড়ি পানি উঠছে, দোকানদারদের অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। 2-3 ঘন্টার বৃষ্টিতে হইলেই বাড়িঘর দোতলায় যায় বা ঘরের ভিতরে এক কোমর পানি হয়। আমরা দোকানে থেকে দোকানদারি করে পাইতেছি না। এই পানিগুলা মনে করেন যে আমাদের শরীরে গিয়া গা পচরা হয়ে গেছে। ড্রেনের সমস্যা এবং রাস্তার সমস্যা, এটা বারবার বলার পরে এটা আমাদের সমাধান হয় না। অবশ্য পৌরসভার কর্মকর্তারা বলছেন সড়ক পরিষ্কারে নামানো হয়েছে কর্মী। সকালে কাজ করতেছে, ওরা করবে। এখন আবার সবাই আজকাল এক্সট্রা সবাইকে রাখা হয়েছে, দুপুরে সবাইকে বলছে যে দরকার অফিস থেকে লাঞ্চের ব্যবস্থা করে আর বিকেল আবার কাজ। দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার সংস্কার এবং নিয়মিত বর্জ্য অপসারণের মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশের কেউ গণতন্ত্র হরণ করতে পারবে না বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে একথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, বাংলাদেশে উগ্রপন্থার কোনো ঠাঁই হবে না। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ। বিগত 17 বছরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াবে রাষ্ট্র। একটি বিশেষ দেশকে সুবিধা দিতে ফ্যাসিস্ট সরকার দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। হরিলুট হয়েছে বিদ্যুৎ খাতেও। দুর্নীতি দূর করতে বদ্ধপরিকর সরকার, বলেন সরকার প্রধান। 17 বছর ধরে যে সকল রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের, তারা যেভাবে নিজেদেরকে উৎসর্গ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিক একইভাবে জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে উৎসর্গ করেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা সরকারের পক্ষ থেকে, শুধু সরকার না, আমি বলবো এক্ষেত্রে বিরোধী দলেও একসাথে, বিরোধী দল এবং সরকার একই সাথে উভয় পক্ষ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সকল মানুষের পাশে রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা তাদের পাশে দাঁড়াবো। বর্তমান সরকার চায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য, যেখানে সমাজের প্রতিটি শ্রেণী, প্রতিটি মানুষ, পেশার মানুষ রাষ্ট্রীয় সেবা কমপক্ষে পাবেন। মানবিক বাংলাদেশ গড়তে শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি আরো বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তাই তাদের দক্ষ করে গড়ে তুলতে প্রাথমিকের শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়ার বড় আয়োজন প্রাথমিক শিক্ষা পদক। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠান শুরুর আগে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবনী কার্যক্রম ও পদক্ষেপ নিয়ে বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। স্কুল ফিডিং, আনন্দময় শিক্ষা, ডিজিটাল শিক্ষা এবং ফাউন্ডেশনাল লার্নিং সহ বিভিন্ন কার্যক্রম স্থান পায় স্টলগুলোতে। পরে প্রাথমিক শিক্ষা পদক প্রদানের মূল অনুষ্ঠানে 21টি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শ্রেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরকেও পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে। আমরা আগামী দিনের সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক বলেন, ধর্মীয় বলেন, যে এথিক্স বা ভ্যালুসগুলো আছে, পারিবারিক ভ্যালুস বলেন, সামাজিক ভ্যালুস বলেন, ধর্মীয় ভ্যালুস বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। যদি একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই যে ছোট কোমলমতি শিশুগুলো আছে, তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। প্রতি বছর একটি করে গাছের চারা রোপণ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছ, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। পারবে, তুমি গাছটা রোপণ করবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে। তখন দেখবে তোমার যেরকম বন্ধু আছে, গাছটাও তোমার মতন বন্ধু হবে। যখন অন্য বন্ধুরা তোমার সাথে আসবে, গাছতলে বসে গল্প করতে পারবে, গাছতলে বসে বই পড়তে পারবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
বর্ষা এলেই ঢাকায় সমন্বয়হীনতার চিত্র স্পষ্ট হয় মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সমস্যা দীর্ঘকালের পুঞ্জীভূত। রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক সেমিনারে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, বুড়িগঙ্গা ও তুরাগ নদী বাঁচাতে না পারলে ঢাকাকে বাঁচানো সম্ভব নয়। সেই লক্ষ্যে বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীকে ঠিক করার চেষ্টা করছে সরকার। এ কাজে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আমার আপনাদের এলাকাতে আপনার সৌভাগ্যবান, সমস্ত সচ্ছল লোকের বেশিরভাগ বনানী, গুলশান, বাড়িধারা, বসুন্ধরা, নতুন নতুন যে সমস্ত আপনার রেসিডেন্সিয়াল এরিয়াগুলো গড়ে উঠছে, সেখানে কিন্তু সমস্ত শিক্ষিত এবং আপনার সচ্ছল মানুষদের বাস। আমরা যদি একটু মানুষের মধ্যে সেই সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি, একটা মুভমেন্ট তৈরি করি, সেই মুভমেন্টটাকে কিন্তু আপনার এগিয়ে নিয়ে যেতে হবে। ঢাকার একটি হাসপাতাল থেকে জুলাইয়ে নিহত অনেকের মরদেহ পাশের একটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এসব নৃশংস হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের প্রকৃত সংখ্যা 1400 ছাড়িয়ে যেতে পারে। জুলাই হত্যার দ্রুত বিচার চেয়েছেন শহীদ পরিবারের সদস্যরাও। রাশেদ রায়হানের রিপোর্টে বিস্তারিত। সীমাহীন দুর্নীতি, গুম খুন সাজানো নির্বাচন, দলীয় পেটোয়া বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে 17 বছরের জমে ওঠা ক্ষোভ বিস্ফোরিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে। তরুণদের নেতৃত্বে 24-এর এই গণঅভ্যুত্থানে অংশ নেন দলমত নির্বিশেষ সব শ্রেণী পেশার মানুষ। ক্ষমতা ধরে রাখতে রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের দিয়ে হত্যাযজ্ঞ চালায় ফ্যাসিস্ট সরকার। শেষমেশ 1400 ছাত্র জনতার জীবন ও হাজার হাজার মানুষের অঙ্গহানির বিনিময়ে ক্ষমতা ছেড়ে দলবল নিয়ে পালায় ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা। জাতীয় প্রেসক্লাব এক আলোচনা সভায় অপরাধীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। তার ডেড বডিটা চাইছিলাম যে যা আছে ওইটা নিয়েই আমি আমার নিজ জেলায় যাব, ওইখানে আমার নিজের বাড়িতে, ওইখানে আমরা তাকে দাফন করব। এটাও তারা ব্যর্থ হয়েছে। কয়েকজন আসামি এখন ধরা হয়েছে, এখন তারা এখনো বাংলাদেশে ঘুরছে এবং দেশের বাইরে যারা আছে তাদেরকে নিয়ে এসে এই দেশে যদিকে বিচার নিশ্চিত না করা হয়। আমার ভাইকে যারা হত্যা করলো তার বিচারটা কে করবে? এই বিচারের জন্য এখন রাস্তায় রাস্তায় ভিক্ষুক যেভাবে বসে থাকে তার চাইতেও আমাদের এখন খারাপ অবস্থা। জুলাই শহীদদের গণকবর পরিদর্শন করে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর জানান, তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর নতুন নতুন তথ্য। ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। আমরা সেই হাসপাতালের তখনকার কর্তৃপক্ষ সহ যারা এই অপরাধের সাথে যারা জড়িত ছিল, আমরা তাদেরকেও শনাক্তের চেষ্টা করছি এবং তাদেরকেও আমরা বিচারের আওতায় ইনশাআল্লাহ নিয়ে আসবো। এখনো অনেকের পরিচয় শনাক্ত না হওয়ায় হতাশা প্রকাশ করেন স্বজনরা। আমার বাইরে একটা হাত যদি থাকে, আমি গ্রামের বাড়ি নিয়ে আমি দাফন করবো, আমার ভাইয়ের কবর নাই। সবার কাছে যাই, সবাইকে বলি যে আমাদের ভাইদের কবরগুলো আপনারা শনাক্ত করেন। তাদের কানে কথা পৌঁছায় না। গণঅভ্যুত্থানের শহীদদের প্রকৃত সংখ্যা 1400 ছাড়িয়ে যেতে পারে উল্লেখ করে চিফ প্রসিকিউটর জানান, সবার পরিচয় শনাক্ত করে খুনিদের বিচার নিশ্চিত করা হবে। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে এলেই তাকে গ্রেফতার করা হবে, আবারও জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিএনপির পূর্ব ঘোষিত অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদ অনুসারে সংবিধান সহ অন্যান্য আইন সংস্কার করা হবে বলেও জানান তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যাসিবাদের দায় নিয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে তার দেশে ফেরা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতথ্য প্রচার হতে থাকে। তবে সর্বশেষ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার তথ্য প্রচার হলে বিষয়টি আবার আলোচনার জন্ম দেয়। এমন প্রেক্ষিতে জুলাই আন্দোলনের এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে ফেরা মাত্র গ্রেপ্তার হবেন শেখ হাসিনা। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই, তাকে প্রথমে গ্রেপ্তার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে সেটা আইন আদালত দেখবে।
এ সময় সংবিধানের আর্টিকেল 47 অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকেও বিচারের মুখোমুখি করা যাবে বলে জানান তিনি। আর্টিকেল 47 এ সেটা বলা আছে, ব্যক্তি এবং সংগঠন উভয়ের বিচার করা যাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে। আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদী মাফিয়া সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। অনুষ্ঠানে জুলাই সনদ অনুসারে সংবিধান সংশোধন করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। হুঁশিয়ারি দেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া যাবে না। তার প্রেক্ষিতে বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। পাল্টাপাল্টি হামলায় গভীর সংকটে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া মার্কিন ইরান সমঝোতা। চুক্তি লঙ্ঘনের দায়ে পরস্পরকে দুষছে ওয়াশিংটন ও তেহরান। নতুন নিষেধাজ্ঞা, অবরোধ আর চলমান স্বল্পমাত্রার সংঘাত দুই পক্ষের অবিশ্বাস আরও বাড়িয়েছে। তবুও কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ করেনি ইরান। তেহরানের বার্তা, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত মেনে চললে আলোচনায় ফিরতে প্রস্তুত তারা। হামলা থামেনি, কাটেনি নিষেধাজ্ঞার চাপ। একদিকে অবরোধের চাপ, অন্যদিকে সংঘাতের নতুন উত্তাপ। কাগজে টিকে থাকলেও বাস্তবে ভাঙনের মুখে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া মার্কিন ইরান সমঝোতা। আস্থার জায়গা নিয়েছে অভিযোগ আর পাল্টা অভিযোগ। মুখোমুখি অবস্থানে ওয়াশিংটন ও তেহরান। তবু পুরোপুরি বন্ধ হয়নি কূটনৈতিক দরজা। চলতি সপ্তাহে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত ও প্রতিশ্রুতি মেনে চললে ইরানও কূটনৈতিক আলোচনায় ফিরতে প্রস্তুত। তবে সবচেয়ে বড় বাধা গভীর অবিশ্বাস। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে দুই দেশের সম্পর্কে জমে থাকা সেই অবিশ্বাস সাম্প্রতিক সংঘাতে আরো তীব্র হয়েছে। তেহরানের অভিযোগ, সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় ওয়াশিংটনের উপর আস্থা রাখা কঠিন। এরই মধ্যে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা ও অবরোধ পরিস্থিতিকে আরো জটিল করেছে। পাশাপাশি চলমান স্বল্পমাত্রার সংঘাতও কঠিন করে তুলছে আলোচনার টেবিলে ফেরার পথ। তবে তেহরানের বার্তা স্পষ্ট, ওয়াশিংটন প্রতিশ্রুতি মানলে আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান। এখন দেখার বিষয়, আস্থা ফেরানোর প্রথম পদক্ষেপটি কার কাছ থেকে আসে। চন্দ্রা, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।